থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তিলাওয়াত শুনলেন। আজ বুধবার 19 মে 5 জ্যৈষ্ঠ এবং ফার্সি 29 উর্দি বেহেশত রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলো হার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9,870 কিলো হার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে।
এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, দখলদারদের 6 বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেটস, যুদ্ধবিরতির আহ্বান। বাংলাদেশের প্রথম আলোর সাংবাদিক রোজিনার মামলা ডিবিতে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের, জাতিসংঘের উদ্বেগ। এবং ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলা আপাতত জেলেই থাকতে হচ্ছে নেতামন্ত্রীদের, আগামীকাল ফের শুনানি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড জানিয়েছে তারা দখলদার ইসরায়েলের 6টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোতে হামলা চালানো হয় বলে কাসসাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে, হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেলনৌফ, বিল মাখিম ও রেমন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে আজও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজও গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সকালে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ 4 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের গাজায় এ পর্যন্ত 3টি মসজিদ ধ্বংস করা হয়েছে। গাজার ওয়াকফ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম ফিলিস্তিন আল ইয়াউম জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের হামলায় 3টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও 40টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আশঙ্কায় 42টি মসজিদ বন্ধ রাখা হয়েছে বলেও ওয়াকফ মন্ত্রণালয় জানিয়েছে। গত 10 মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 219 জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে 63 শিশু ও 36 জন নারী রয়েছে। গাজা উপত্যকা ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডের দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে। এ ধর্মঘটে পশ্চিম তীরের বাসিন্দাদের পাশাপাশি 1948 সালে ইসরায়েলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরাও অংশ নিচ্ছে। গতকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। পশ্চিম তীর ছাড়াও 1948 সালে দখলীকৃত হাইফা, ইয়াফা, উম্মুল ফাহ, আত্তিরা, শিফা আমরু এবং আল নুসরাত শহরে বড় আকারের বিক্ষোভ মিছিল হয়েছে। কোনো কোনো শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিম তীরের তরুণেরা ফিলিস্তিন জুড়ে নতুন করে ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান শুরুর জন্য একটি যৌথ কমান্ড গঠনের আহ্বান জানিয়েছে। পশ্চিম তীরে প্রতিদিনই ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে। ইসরায়েলি সেনাদের গুলিতে সেখানেও বহু ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। আজও পশ্চিম তীর থেকে 21 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে দখলদার সেনারা। এছাড়া গতরাতে ইসরায়েলের বিভিন্ন শহর থেকে 5 শতাধিক আরব মুসলমানকে আটক করেছে বর্ণবাদী সেনারা। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়ে গেছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেটস। দৈনিকটির কয়েকটি নিবন্ধে আজ বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীর সব কৌশল ব্যর্থ হয়ে গেছে। পত্রিকাটির সম্পাদক আলুফ বেন লিখেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত জরুরি। একই সঙ্গে সামরিক বাহিনীতে সংস্কার আনতে হবে। তিনি আরও লিখেছেন, গাজায় এবারের পরাজয় হচ্ছে সবচেয়ে বড় পরাজয় এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। পত্রিকাটি যা লিখেছে, লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত।
পত্রিকাটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রস্তুতি ক্ষেত্রে দুর্বলতা, যুদ্ধ পরিচালনায় অদক্ষতা এবং মন্ত্রিসভার অক্ষমতা সুস্পষ্ট হয়ে উঠেছে। গাজা যুদ্ধে বিজয়ী হয়েছে বলে ইসরায়েলি নেতারা যে প্রচারণা চালাচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেন সম্পাদক আলুফ বেন। তিনি অবিলম্বে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে দখলদার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পত্রিকাটির আরও কয়েকটি নিবন্ধে একই দাবির পুনরাবৃত্তি করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সর্বোচ্চ কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যার জন্য 2 বার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের ঘাতক বাহিনী। আজ সকালে ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারম্যান সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে গত সোমবার ইসরায়েলের রকেট হামলা শুরু হয়। এরপর থেকে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যার জন্য ইসরায়েলি বাহিনী চেষ্টা চালায়। তবে 2 দফায় ইহুদিবাদী ইসরায়েলের বাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হন মোহাম্মদ দেইফ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভে অংশ নেয় তেহরানের জনগণ। ইরানি বিক্ষোভকারী এ সময় দখলদার ইসরায়েলের পতাকা, ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিল। তারা আমেরিকা এবং বিশ্বাসঘাতক দেশগুলোর বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে আজ হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত জানিয়েছেন গাজী আব্দুর রশিদ তার ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে মামলার নথিপত্র শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ডিবি রমনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এদিকে রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন বলে আশা করি। অন্যদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা নজর রাখছি, বিষয়টি স্পষ্টতই উদ্বেগজনক। সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয় যান। সেখানে তাকে 5 ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রাখার পর শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় রোজিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরির অভিযোগ আনা হয়েছে। গতকাল সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোজিনা ইসলামের 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের পর রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। এর ফলে ওই মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের নেতা মন্ত্রীদের আপাতত জেলে থাকতে হচ্ছে। গত সোমবার নারদা কাণ্ডে আটক রাজ্যের মন্ত্রী ও কলকাতা পৌরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাতে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 4,500-এর বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে করোনায় মৃত্যুর এটি সর্বোচ্চ রেকর্ড। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 4,500-এর বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে
4,529 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে 2,67,334টি নয়া সংক্রমণ হয়েছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2,54,96,330। মারা গেছেন 2,83,248 জন করোনা রোগী। বর্তমানে 32,26,719 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,19,86,363 জন। ভারতে চলতি বছর 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে কোভিডের টিকাকরণ কর্মসূচি। এ পর্যন্ত মোট 18,58,09,302 জনের টিকা প্রদান সম্ভব হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 32,03,01,177 জনের। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 19,428 জন। মৃত্যু হয়েছে 145 জনের। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার দাবি করেছে ইরানের জাতীয় সংসদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে জোরদার কূটনৈতিক আলোচনা চলছে, তখন ইরানের জাতীয় সংসদ এই দাবি জানালো। জাতীয় সংসদ বলেছে ইরানের উপর থেকে সত্যিকার অর্থেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিনা তা যাচাই বাছাইও হতে হবে। ইরানের সংসদ সদস্যরা আরও বলেছেন যে পরমাণু সমঝোতা সম্পর্কিত ইরান এবং অন্য দেশের মধ্যকার আলোচনাকে তখনই ফলপ্রসূ বলে গণ্য করা হবে যখন সেই সমস্ত আলোচনা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান অর্থনৈতিকভাবে লাভবান হবে। সংসদ সদস্যরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইরানের উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তারা বলেছেন ইরানের উপর থেকে যদি শতকরা 100% নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তাহলে ধরে নেওয়া হবে যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। ইরানি সংসদ সদস্যরা আরও বলেছেন ভিয়েনা আলোচনা থেকে কথা পরিষ্কার হয়েছে যে আমেরিকা অথবা তার ইউরোপীয় মিত্ররা কেউই এখন পর্যন্ত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আন্তরিকতা দেখাতে পারেনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন সংক্রান্ত আরও খবর। জাতিসংঘ জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় 52,000 মানুষ উদ্বাস্তু হয়েছে। এছাড়া পুরো গাজা উপত্যকা জুড়ে 650টি ভবন বিধ্বস্ত হয়েছে। জেনেভায় জাতিসংঘ ত্রাণ সংস্থার মুখপাত্র জেন্স লারেক গতকাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। পর্যবেক্ষকরা ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের পেছনে বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। তুরস্কের আনাতোলি বার্তা সংস্থা পাশ্চাত্যের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই আহ্বানের জবাবে নেতানিয়াহু বলেছেন গাজায় লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর আরও 2 থেকে 3 দিন সময়ের প্রয়োজন। গতকাল নেতানিয়াহু একটি বিমান ঘাঁটিতে বলেছেন যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে।
পর্যবেক্ষকরা বলছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েল এক সপ্তাহেরও বেশি সময় ধরে আকাশ, স্থল ও সমুদ্রপথে গাজার উপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। বিশেষ করে টার্গেটকৃত স্থাপনাগুলো এখনও ধ্বংস করতে পারেনি। এ কারণে তারা আরও হামলা চালিয়ে কিছুটা হলেও সাফল্য অর্জনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাইছে, যাতে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের সাফল্য দেখিয়ে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে পারে। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পেছনে ইসরায়েলের দ্বিতীয় কারণ হচ্ছে, যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে তাদের সামনে তেল আবিবের মান ইজ্জত রক্ষা করা। কেননা আপোষকামী ওই আরব সরকারগুলো দখলদার ইসরায়েলকে তাদের রক্ষক ও সমর্থক বলে মনে করে। আর এ কারণেই এ দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় পদক্ষেপ নিয়েছে, যাতে নিজ দেশের জনগণের পক্ষ থেকে কোনো হুমকি কিংবা বাইরে থেকে কোনো চাপ এলে ইসরায়েলের সহযোগিতায় তা মোকাবেলা করা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে খোদ ইসরায়েলি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। তারা নজিরবিহীন ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে যাচ্ছে। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পেছনে ইসরায়েলের তৃতীয় কারণ হচ্ছে, তারা ফিলিস্তিনিদের শক্তির বিষয়টি যাচাই করতে চায়। ইসরায়েল চায় ফিলিস্তিনিরা তাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করুক, কেননা ইসরায়েলিদের আশঙ্কা ফিলিস্তিনিদের হাতে এখনও শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়ে গেছে। চতুর্থ কারণ হচ্ছে, ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে ফিলিস্তিনিদের সমস্ত অর্থনৈতিক অবকাঠামো এবং পানি, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আর এভাবে তারা গাজার জনগণের কাছে এই দুরবস্থার দায় প্রতিরোধ যোদ্ধাদের উপর চাপানোর চেষ্টা করছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামীকাল ফের ওই মামলার শুনানি হবে। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামীকাল বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হবে। এর ফলে ওই মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের নেতা মন্ত্রীদের আপাতত জেলেই থাকতে হচ্ছে। গত সোমবার নারদা কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী ও কলকাতা পৌরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানি হয়। আগামীকাল বৃহস্পতিবার পুনরায় হাইকোর্টে শুনানি হবে। আজ হাইকোর্টে শুনানি শেষে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ সম্পর্কে বলেন, কলকাতা পুরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যখন সর্বাত্মকভাবে করোনার বিরুদ্ধে একটা লড়াই চলছে, একটা প্রশাসনিক সিস্টেম কাজ করছে, সহযোগিতার কোনো বালাই নেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, উল্টে পশ্চিমবঙ্গের উপর, তৃণমূল কংগ্রেসের উপর, বাংলার মানুষের উপর তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার যে একটা রাগ, হেরে যাওয়ার যে একটা আক্রোশ, সেইটার জন্য অস্থিরতা তৈরি করার জন্য এই জিনিসটি তারা করেছেন বলছিলেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আজ বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমন্বিত বেঞ্চে শুনানি হয়। সোমবার বিশেষ সিবিআই আদালত ধৃত নেতা মন্ত্রীদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে, কিন্তু ওই নির্দেশের বিরুদ্ধে ওই দিন রাতে হাইকোর্টের দ্বারস্থ হন সিবিআই কর্মকর্তারা। বিশেষ আদালতের নির্দেশের উপরে বুধবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। অভিযুক্ত নেতামন্ত্রীরা আজ নেতামন্ত্রীদের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি ও অন্যরা। অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আজ সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, এরা অসহযোগিতা করছেন এমন কোনো উদাহরণ আছে? এই করোনা পরিস্থিতিতে এদের শুধু শুধু জেলে রাখার প্রয়োজন আছে কি? জবাবে তুষার মেহতা বলেন, অভিযুক্তরা জেলে নেই, তারা হাসপাতালে আছেন। তিনি বলেন, এই আদালত সিবিআইকে নিয়োগ করেছিল, তাদেরকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, যাতে ন্যায্য বিচার না হয় তার চেষ্টা করা হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টোয় ফের ওই মামলার শুনানি হবে। ততক্ষণ পর্যন্ত জেলে থাকতে হবে রাজ্যের অভিযুক্ত নেতা মন্ত্রীদের। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।